This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমি মৌপিয়ার অনুমতি না নিয়ে আমি ঢুকে পড়ছি সেটা হচ্ছে যে আমার খুব হাসি পাচ্ছিল কারণ নরেন্দ্র মোদী এই যে কয়েনেজ না এটার জন্য বিখ্যাত মানুষ উনি ভাবেন যে হয়তো মানুষ সব কিছু ভুলে গেছে উনি বলছেন যে অর্গানিক অ্যালায়েন্স অর্গানিক অ্যালায়েন্সের মানে কি অর্গানিক অ্যালায়েন্স মানে হচ্ছে যেটা খুব সহজাত যেটা ন্যাচারাল তুমি দেখো 2019 সালের 3 এপ্রিল চন্দ্রবাবু নাইডু বক্তৃতা দিয়ে বলছেন নরেন্দ্র মোদী হলেন একজন টেররিস্ট গোদ্রা ইস্যুতে আমি ফার্স্ট তাকে নিয়ে আপত্তি করেছিলাম বাজপেয়ী গভর্নমেন্টের সময় গোদ্রা ইস্যুতে আপত্তি করেছিলাম গোদ্রার পরে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর পাশে পর্যন্ত বসতে চাইতো না পাশে মানে কথা বলা তো দূরে কথা পাশে পর্যন্ত বসতে চাইতেন না তারা আজকে হচ্ছেন অ্যালায়েন্স তো এটা কি করে ন্যাচারাল অ্যালাই হয় সহজাত শরিক তারাই হবে যার সাথে মনের মিল হবে যেমন একটা সময় বিজেপির সহজাত শরিক ছিল শিবসেনা সেই সহজাত শরিক আজকে নষ্ট হয়ে গেছে কারণ সেই সহজাত শরিককে বিজেপি ভেঙে দিয়েছে ফলে বিজেপির আর সহজাত শরিক বলতে কেউ নেই বিজেপি সহজাত শরিক কে ছিল বিজেপির সহজাত শরিক ছিল শিরোমণি আকালি দল শিরোমণি আকালি দলের সাথে আজকে বিজেপির ভালো সম্পর্ক নেই বিজেপি যারা সহজাত শরিক সেই সহজাত শরিকরা কিন্তু আজকে একজনও নেই এবং যে দুজন শরিক আজকে দেখলাম নীতিশ কুমার প্রায় পায়ে ধরতে যাচ্ছেন সেই নীতিশ কুমার পাশে বসতেন না 6 মাস আগে নীতিশ কুমার ডিগবাজি খেয়ে গেছিলেন গিয়ে আবার কংগ্রেস আর আরজেডির সঙ্গে হাত ধরেছিলেন তো এটা সহজাত শরিক আজকে যে ইন্ডিয়া ব্লক না কেউ তো বলছে না সহজাত মোদির গলায় উঠে আসছে রাহুল গান্ধী বলেননি যে আমরা অর্গানিক অ্যালায়েন্স মানে আজকে যে ইন্ডিয়া ব্লক নিয়ে কথা বলছে নীতিশ কুমার এই ইন্ডিয়া ব্লক নিয়ে প্রথম সলতে পাকানোটা সেটা নীতিশ কুমার শুরু করেছে ঠিক ইন্ডিয়া প্রথম বৈঠকটা পাটনায় হয়েছিল সে হয়ে গেল সহজাত শরিক ঠিক আছে মানে আমি তো মানে জেডিইউর সঙ্গে সরকার হয়নি বলতে চাইছো না বলে হয়েছে কিন্তু সহজাত শরিক আমাকে বোঝাও যে রাহুল গান্ধী সহজাত শরিক যেই হবে তার সাথে মনের মিল থাকবে তৃণমূল কি কংগ্রেসের সহজাত শরিক হ্যাঁ একটা দল থেকে ভেঙে তৈরি হয়েছে সহজাত শরিক কিন্তু সেই তৃণমূল কংগ্রেস কিন্তু আবার এনডিএ তেও ছিল মানতে হবে না আমি আমার তো গুলিয়ে যাচ্ছে আমার গুলিয়ে যাচ্ছে এটা যাবে কে তার কারণ হচ্ছে যে তোমার সহজাত শরিক তোমার সহজাত শরিক কখনো তুমি এক সেকেন্ড কে তুমি তো এক সেকেন্ড কে তুমি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছো তোমার গুলিয়ে যাওয়ার কথা নয় শরিক আর সহজাত শরিক এই দুটোর মধ্যে যে তফাৎটা শঙ্কর সেটাকে ধরার চেষ্টা করছে শরিক মানেই সহযোগী শরিক নয় সহজাত শরিক নয় অর্গানিক অ্যালায়েন্স বলছো এটা না মানে ব্যাপারটা হচ্ছে কি যে মানে নরেন্দ্র মোদী হচ্ছে কথা জাদুঘর ঠিক আছে গত 10 বছর নানা রকম কথা দিয়ে তিনি সরকার চালিয়েছেন এবং আবার ক্ষমতা ফিরেছেন ক্রেডিট গোস টু হিম কারণ আলটিমেটলি 240খানা সিট বিজেপি জিতেছে লার্জেস্ট পার্টি এটা নিয়ে কোনো ডিনাইং অফ দ্য ফ্যাক্ট নেই যে সবচেয়ে বড় দল হচ্ছে বিজেপি এবং 10 বছর সরকার চালানোর পরে যদি থার্ড টার্ম কেউ 240টা সিট নিয়েও আসে তাহলে তার ক্রেডিট আছে কেন লোকে এরপরেও মানে এরপরেও বলছে বা কথা বলার জায়গা করে দিয়ে হয়ে গেছে কারণ হচ্ছে যে 400 পারের যে গল্প এবং যে নরেন্দ্র মোদী মানেই অজেয় যে একটা ইনভিনসিবল একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়েছিল না সেটা ধাক্কা খেয়েছে সেই জন্য দেখবে যে বিজেপিও জেতার পরে ডিমোরালাইজড অথচ কংগ্রেস এবং বিরোধীরা হারার পরেও তারা ভিক্টোরিয়াস ঠিক আছে তার কারণ হচ্ছে মনে হচ্ছে নরেন্দ্র মোদী অজেয় এই ধারণাটাই ভেঙে দেওয়া গেছে 99 বা 100 না আমি তোমাদের ক্রেডিট দিচ্ছি তো আমি তো বললাম লার্জেস্ট পার্টি মানে যারা হেরো যারা সেঞ্চুরি ক্রস করতে পারে তাদের অফিসে কি কারা না কারা ভারতীয় জনতা পার্টি এটা আমি বলছি তো যারা ফার্স্ট বয় বললাম ওই ফুল মার্কস পেয়ে আসার যে ভালো ছেলেটা ক্লাসে সে যখন একটু নম্বর কম পায় তার একটা মন খারাপ অবশ্যই সেটাই কিন্তু দেখো তোমাদের পার্টি অফিসে দিল্লির পার্টি অফিসে সেদিনকে লাড্ডু বানানোর ছবিটা দেখা গেল না কারণ তোমরা 240 পেয়েও তোমরা ডিমোরালাইজড হয়ে গেলে ওরা 100 পেয়েও ভাবলো যে নরেন্দ্র মোদী অপরাজেয় নয় ওনাকে হারানো যায় তারপরে ওরা ভাবলো আবার এই স্বপ্ন মানে খেয়ালি পোলাও বানাতে শুরু করলো যে ফাইনালি যুবরাজকে সিংহাসনে বসানো যায় এই কারণে আর তুমি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ সেখানে তুমি লুজ করে গেলে ওটা ভিক্টোরিয়াস বটেই ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য সেখানে তুমি ইন্ডিয়া জোটের থেকে মানে সমাজবাদী পার্টি জনতার রায় তো মাথার পেতে নিয়েছে আমরা তো অন্তত ইভিএম কে দোষ দিচ্ছি না এখানে গিয়ে মমতা ব্যানার্জি এখানে বলছেন অন্য সব লোকসভায় ঠিক হয়েছে
কংগ্রেস যদি হারতো বিভিন্ন জায়গায় বলতো না ইভিএম দোষ, অন্তত আজকে ইভিএম মৌপি আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আসবো, আমি একটু আমার একটা বদভ্যেস, সেটা হচ্ছে যে 2009 সালে যখন কংগ্রেস 206টা সিট পেয়ে যখন কেন্দ্রে ক্ষমতা এলো এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন লালকৃষ্ণ আডবাণী, হেরে যাওয়ার পরে আডবাণী কিন্তু সেই ইভিএম এর কথা বলেছিলেন। ফলে এমন নয় যে আজকে প্রথমবার কংগ্রেস ইভিএম এর কথা তুলছে, ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ এর আগে বিজেপি নেতারাও করেছে। লালকৃষ্ণ আডবাণী তুমি গুগল করে দেখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।